আচ্ছা, আমি সে ধরেন যে এই ফাইলটাকে ডাউনলোড করব। দিস পিসি কোথায় ডাউনলোড করা যায়? ওকে, এটাকে ডাউনলোড করলাম, হুম এক্সট্রাক্ট করলাম, আমার সবগুলো ফাইল নামলো। সে ধরেন যে আমার সবগুলো ফাইল নামলো। হুম আমি যদি এটাকে যদি আমি অন করি, দেখবেন যে সে হুম ধরেন যে ধরে নেন যে সাপোজ এটা অন্য আরেকটা প্রজেক্ট, আমি জাস্ট এটাকে অ্যাকোয়ার করতে চাচ্ছি, এটা সম্পর্কে জানতে চাচ্ছি, এটাকে একটু ডায়াগনোজ করতে চাচ্ছি বা অ্যানালাইসিস করতে চাচ্ছি, বা নিজের মতো করে আরো ইমপ্রুভ আনতে চাচ্ছি এই প্রজেক্টে, ঠিক আছে? তো আমি কি করব? হুম ওকে, দেখেন যে প্রজেক্টটা আমার পারফেক্টলি ওপেন, বাট এখানে অনেক ধরনের হুম ইরর থাকতে পারে, অনেক ধরনের ইরর থাকবে, ঠিক আছে? প্রজেক্টটা ওপেন হোক, হুম দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আমি যখন এক্সট্রা এনহ্যান্স করতে যাব, প্রজেক্টের উপর পারফরমেন্স অ্যাপ্লাই করতে যাব, বা নতুন কিছু নিয়ে আসতে চাচ্ছি, নতুনত্ব, আমি কিন্তু কাজ করতে পারবো না। সে আমি যদি ট্রান্সফর্ম ডাটায় গিয়ে হুম আমি যদি কাজ করতে যাই, আমার এখানে সাধারণত ইরর গুলো দেয়, ঠিক আছে? হুম এই যে ডেটা সোর্স ইরর, হ্যাঁ, আবার আমি যদি এটাকে ওপেন করতে চাই হুম ইরর দিবে, ঠিক আছে? তো আমরা হুম ইনিশিয়ালি যদি আমাদের কাছে ডাটা সোর্স না থাকে, আমরা ট্রান্সফর্মে গিয়ে কোনো কিছু কাজ করব না। আমাদের কাছে যদি ওদের এই প্রজেক্টটা নিয়ে যে কাজ করছে, যতদূর পর্যন্ত সে ডেভেলপ করছে, ততদূর পর্যন্ত ডেভেলপ করার সময় তার যে প্রজেক্টগুলোর যে সোর্স ফাইলগুলো আছে, ওই ফাইলগুলো যদি আমার কাছে পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি না থাকে, তাহলে আমি এই প্রজেক্টের যে পাওয়ার কোয়েরি টুলটা আছে, পাওয়ার কোয়েরিতে আমি যাব না, ঠিক আছে? বাট আমার কাছে যদি থাকেও, হুম ইররটা দিবে স্বাভাবিকভাবে, বাট এই ইররটা কিভাবে ফিক্স করা যায় এটা আমি জানি। সো যদি আমার কাছে থাকে ফাইলগুলো, তাহলে আমরা কিভাবে ম্যানেজ করব? খুব সিম্পলি আমি এখানে যাব। হুম মেইনলি ফাইলগুলো আমার কাছে আছে, কিন্তু আমি ফাইলগুলোকে ডাটায় ইরর দিচ্ছে, তাহলে কি করা যেতে পারে? কি প্রবলেম? প্রবলেমটা হলো যে সাধারণত হয় যে ডেটা সোর্সের যে লোকেশনটা সে বুঝতে পারে নাই, ঠিক আছে? বা লোকেশনটা, যে আমরা তো লোকেশন একটা সেট করি না, যে এটা ওই জায়গা থেকে আমরা এক্সট্রাক্ট করেছি, ঠিক আছে? তো ওই এক্সট্রাকশন হুম পয়েন্টটা সে আমি যখন ডাউনলোড করছি আমার এখানে পাই না। সে ধরুন যে আমি ডি ড্রাইভে রেখে কাজ করে প্রজেক্টটা দাঁড় করাইলাম, অন্য আরেকজন সে ই ড্রাইভে ডাউনলোড করলো, এখন ই ড্রাইভে ডাউনলোড করলো, দেখলো যে ডি ড্রাইভে নাই ওই সোর্সটা, ঠিক আছে? ই ড্রাইভে হুম আছে। তখন সে মনে করে যে দিস দি আনঅথরাইজ অ্যাক্সেস ফ্রম, এই কি বলেছে, ফ্রম ডাটা সোর্স বা ফর দিস প্রজেক্ট, ঠিক আছে? তখন সে আমাকে ইন্টারনালি এরর দেয়, ঠিক আছে? সো এই ধরনের এরর গুলোকে আমরা যদি ওভারকাম করতে চাই, তাহলে কিভাবে করব? ট্রান্সফর্ম ডাটার এরো সাইনের উপর ক্লিক করলে দেখেন ট্রান্সফর্ম ডাটা, ডাটা সোর্স সেটিং, এডিট প্যারামিটার। আমি ডাটা সোর্স সেটিং এ যাব, হুম দেখবেন যে তার কতগুলো প্রজেক্ট আছে বা কতগুলো ফাইল আছে সবগুলো আমি জানতে পারবো। দেখেন এখানে লুকআপ দিয়ে কতগুলো ফাইল আছে, সেলস এর ডাটা দিয়ে একটা ফোল্ডার একটা ডিরেক্টলি আপলোড করা হয়েছে, এগুলো সবগুলো হিস্টোরি দেখাচ্ছে, ঠিক আছে? তো যদি এই ফাইলগুলো আমার কাছে আছে কি হুম নাই আমি চেষ্টা করব, যদি থাকে তাহলে এই ফাইলগুলোকে নিয়ে অবশ্যই আমি কাজ করব, ঠিক আছে? তো আমরা একটু আস্তে আস্তে করে যাই। সে ধরেন যে এটা একটা ক্যালেন্ডার লুকআপ ফাইল। হুম ক্যালেন্ডার লুকআপে চেঞ্জ সোর্সে যাই, আমি এখন ফাইলটাকে চেনাই দিব, ক্যালেন্ডার লুকআপ। আমি যখনই ওকে দিব, এটা নিচের দিকে চলে যাবে, ঠিক আছে? ক্যালেন্ডার লুকআপটা, আচ্ছা গেছে কিনা? হ্যাঁ। হুম আচ্ছা, এটা যায় না, এটা এটা যাওয়ার কথা। আচ্ছা, পরেরটাতে যায়, এটা আমরা চেঞ্জ করছি, আমরা বুঝতে পারছি। নেক্সট, কাস্টমার লুকআপ টেবিল। আমি কিভাবে বুঝলাম যে এটা কাস্টমার লুকআপ টেবিল? কারণ লাস্টের দিকে লেখা আছে কাস্টমার লুকআপ, তো আমাদেরকে কোনো না কোনো ভাবে হুম একটা আইডেন্টিফাই করতে হবে এটা, হুম ঠিক আছে? তো আমি কাস্টমার লুকআপকে আইডেন্টিফাই করলাম, হুম ব্রাউজে যাব, ওকে। তো এইভাবে আমাদেরকে প্রত্যেকটা ফাইলকে আপ টু ডেট করতে হবে। ক্যাটাগরিজ, হুম
তারপরে আছে কি প্রোডাক্ট লুকআপ। তারপরে আছে হলো যে সাব ক্যাটাগরিজ। হুম, রিটার্ন ডাটা। রিটার্নস ডেটা। তারপর এটা টেরিটরি রিপোর্ট। এন্ড ফাইনালি আমাদের ফোল্ডারটাকেও ইভেন আমাদেরকে চেনাই দিতে হবে যে এই ফোল্ডারে এই ডাটাগুলোই আমি নিয়েছিলাম। হুম, এখন আমি চেনাই দিলাম, ক্লোজ দিলাম, অ্যাপ্লাই চেঞ্জেস। হুম, ওকে, এখন আমরা আচ্ছা। পাওয়ার কোয়েরি এডিটর টুলে যাই। দেখেন যেটা কিছুক্ষণ আগে এরর দিচ্ছিল ওটা ঠিক হয়ে গেছে। আমি যে এখন কাস্টমার লুকআপ যেটা এরর দিচ্ছে এটাতে হুম, যাই, এটা ঠিক হয়ে গেছে। সি, এখন আমরা ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিই। হুম, হুম, এখন এই ফাইলটাতে আমরা যা কিছু করতে চাই আমরা করতে পারবো। ডায়াগনোস করতে চাই, আমরা যদি ইনহ্যান্স করতে চাই, ইমপ্রুভ করতে চাই, ঠিক আছে? তো যত ধরনের ইয়ে আছে আমরা সবগুলোই হুম। করতে পারবো। তো এই ছিল আমাদের পাওয়ার বিআই এর ইয়েটা। এখন পাওয়ার বিআই কাজ করতে গিয়ে আপনার কি কোনো জায়গায় কি কোনো বাধা পেয়েছেন বা কোনো ইয়া পেয়েছেন, বা যে কোনো কিছু জানার যদি থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? আমাদের প্রথম যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা তো আমাদের আচ্ছা, শেষ হয়ে গেল। ওকে। আমি এটাকে সেভ তো দিই। আমার, হ্যাঁ, আমার আমার কাজ ছিল হচ্ছে আমার অ্যাসাইনমেন্টটা আমার আমি করতে ভুলে গেছিলাম। আমি হচ্ছে গিয়ে এই উইকে হচ্ছে সাবমিট করবো আর কি অ্যাসাইনমেন্টটা। দেন ঝামেলা ছিল। এই উইক হইলে এটা কত তারিখ দিবেন এটাকে বল। উম ঠিকই পার, আজকে ফ্রাইডে, আজকে ফ্রাইডে তো গেল। আপনার এখানে ফ্রাইডে হইলে সানডে। ঠিক আছে। ওকে, ওকে। এখন যে বিষয়টা আসছে যে আমাদের প্রজেক্ট, আমাদের মডিউল কিন্তু শেষ, হ্যাঁ। আমাদের কি কি মডিউল শেষ হলো? হুম, পাওয়ার বিআই মডিউল কমপ্লিট আজকের ক্লাসটা সহ। আহ, হুম, আচ্ছা, পাওয়ার বিআই আপনাকে ক্লাউডে যে লাস্ট যে ক্লাসটা করানো হয়েছে ওইখানে দেখানো হয়েছে যে কিভাবে হুম, পাওয়ার বিআই একটা ফ্রি অ্যাকাউন্ট কিভাবে পুল করা যায়, ঠিক আছে তাই না? তো আমরা হুম, আহ, হুম, এই জিনিসটা একটু দেখবো, ঠিক আছে? হুম, আমরা এই জিনিসটা একটু দেখবো যে পাওয়ার বিআইটাকে কিভাবে হোল্ড করা যায়। উম, এই যে এটা কিভাবে একটা অ্যাকাউন্ট অ্যাকোয়ার করা যায়, আপনি নিজে এটা পারফর্ম করবেন, ঠিক আছে? কোনো জায়গায় যদি এরর পান আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? এটা নিজে একটা ওকে। পারফর্ম করবেন, নিজে একটা ফ্রি অ্যাকাউন্ট একটা নিয়ে নেওয়ার ট্রাই করবেন ক্লাউড, ঠিক আছে? তারপরে আমরা হুম, পাওয়ার হুম, বিআই নিয়ে আরো কাজ করব। ওকে। আমাদের এখন পাওয়ার বিআই শেষ। নেক্সট কোনটা করতে চান? এখানে এক্সেল আছে, এসকিউএল আছে, সিকিউএল, তারপরে পাইথন আছে, ঠিক আছে? এক্সেলটা 4টা ক্লাসের মতো, হ্যাঁ, 4টা হ্যাঁ, বা 5টা ক্লাসের মতো লাগবে। আর সিকিউএলটা 8টা ক্লাস। আর পাইথনটা আমাদের 16টার মতো ক্লাস লাগতে পারে, আর বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে। ডিপেন্ডস অন দি হুম, হুম, ডিপেন্ডস অন দি কি বলে ডেটা, এবং মানে আমি কিভাবে পড়াচ্ছি ফ্লো এর উপর, ঠিক আছে? এখন আচ্ছা। নেক্সট কোনটা করতে চান? নেক্সট তাহলে আমরা এক্সেলটা করি। এক্সেলটা তো হচ্ছে 4টা ক্লাস লাগবে বলা হ্যাঁ, বলতে। ওকে। আমরা যদি এক্সেল করি, হুম, এক্সেলে কিছু ফাইল নামে নিয়ে
তাহলে আমরা আজকের এক্সেল দিয়ে শুরু করতেছি। উম, এটা পাওয়ার বিআই প্লাস এক্সেল একসাথে দুটো থাকবে আর কি, দুটোতে মানে হুম সিমিলারিটি থাকবে। কিন্তু এটা এক্সেল এর হইলেও আমরা একটু বোঝার চেষ্টা করবো আর কি বিষয়টা, ঠিক আছে? যে এটা আসলে মানে অবশ্যই। মোটামুটি আমরা যে ডেটা প্রফেশনাল যারা আছে সবারই এটা প্রয়োজন পড়বে, ঠিক আছে? হুম এটা অনেক আগের স্লাইড, বাট এখানে অনেক সুন্দর ডেটা আছে, আমরা আশা করি বুঝতে পারবো। ওকে, আজকের আমরা যে জিনিসটা জানবো এটা হলো যে স্ট্যাটিস্টিক্স এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ডেটা, ঠিক আছে? যে আসলে ডেটা প্রফেশনালদের জন্য কি ধরনের কনসেপ্ট জেনে রাখা প্রয়োজন এবং কি ধরনের বিষয়গুলো জানা প্রয়োজন এগুলো সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? তো আমাদের আউটলাইনটা হলো যে অ্যাজ এ ডেটা প্রফেশনাল হিসেবে আপনি যদি জব করতে চান সাকসেসফুলি, যদি জবটাকে লং টাইম ধরে ধরে রাখতে চান এবং ইন ফিউচার আপনি অনেক বড় জায়গায় বড় ফিল্ডে যদি যেতে চান, আপনার কি কি জিনিস আসলে জানা প্রয়োজন থাকতে হবে অ্যাজ এ চিফ ডেটা প্রফেশনাল হিসেবে, ঠিক আছে? এরপরে আমরা আসবো ডেটা এবং ভেরিয়েবলের ভিতরে যে তফাৎটা আছে, ডেটা কি ভেরিয়েবল কি, আন্ডারস্ট্যান্ডিং দি ডেটা অ্যান্ড ভেরিয়েবল কনসেপ্টস, ঠিক আছে? টাইপস অফ ফ্রিকোয়েন্সি, মেজার্স অফ হুম সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড, ওয়েটেড এভারেজ। এবং এই যে মিন আবার দুই ধরনের হয়, আমরা এতদিন পর্যন্ত পড়ে আসছি এভারেজ মিন, তাই না? যে মিন বলতে হুম এভারেজটাকে বোঝায়, যে যদি তিনটা হুম তিনটা তিনটা যোগফলকে যোগ করে ডিভাইডেড বাই আবার 3 দিয়ে ভাগ করে এভারেজটা বের করা, ঠিক আছে? এই ধরনের। বাট এর বাইরে হুম যে আরো মিনের যে আরো অনেক ধরনের প্রকার আছে, অনেক ধরনের ফর্মুলেশন আছে, এই জিনিসগুলো আমরা জানবো। তারপরে মেজার্স অফ হুম লোকেশন, যে কোয়ার্টাইল, ডেসাইল, পার্সেন্টাইলের একটা শর্ট একটা আমরা ব্রিফ দেখবো, ঠিক আছে? ওভারঅল আমরা ঢুকবো না, বাট আমরা পাইথন বা ইয়াগুলোতে এইগুলো দেখবো। প্লটস, আমরা কি কি ধরনের প্লটস ইউজ করতে পারি, এটা শুধুমাত্র এক্সেল না, আমরা হুম ধরে নিই যে পাওয়ার বিআই কাজ করছি, তারপরে আমরা ধরে যে পাইথনেও কাজ করব, ঠিক আছে? কি কি ধরনের আমাদের প্লট হুম আছে, কি কি ধরনের গ্রাফিক্যাল ভিজুয়াল টুলস আছে, এগুলো সম্পর্কে আমরা হুম এখানে জানতে পারবো এই স্লাইডের মাধ্যমে। সো এটা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করা যে এজ এ ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে টিপিক্যালি আমার কি ধরনের নলেজ জানা প্রয়োজন থাকতে পারে। প্রবাবিলিটি, হুম প্রবাবিলিটি হলো কি, নরমাল ডিস্ট্রিবিউশন কিভাবে করতে হয়, র্যান্ডম ভেরিয়েবল কিভাবে জেনারেট করতে হয়। এক্সেলে আমরা দেখছি র্যান্ডম ভেরিয়েবল, এবং পাইথনে আমরা দেখব যে প্রবাবিলিটি দিয়ে কিভাবে। আর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আমাদের সাধারণত আহ, আমরা কোন একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা কোন একটা রিসার্চ অ্যানালাইসিস করতে গিয়েও আমরা 4 ধরনের অ্যানালাইসিস করে থাকি, ঠিক আছে? একটাকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, ঠিক আছে? সেকেন্ড ওয়ান ইজ হুম দি ডায়াগনস্টিক অ্যানালাইসিস, থার্ড ওয়ান ইজ প্রেডিক্টিভ অ্যানালাইসিস এন্ড ফোর্থ ওয়ান ইজ প্রেসক্রিপটিভ। আমি যদি শর্ট ফর্মে যদি বলি, ডেসক্রিপটিভ অ্যানালাইসিস বলতে কি বোঝানো হচ্ছে? ডেসক্রিপটিভ অ্যানালাইসিস হলো যে এমন একটা অ্যানালাইসিস যে আমি কোনো একটা ডেটাকে এক্সট্রাক্ট করার পর ডেটা থেকে কি আছে, ডেটাকে সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করা, ডেটার মাধ্যমে কি কি বের করা যায়, পাওয়ার বিআই যেরকম জিনিসগুলো বের করছি, ঠিক আছে? ঠিক এই জিনিসগুলো হলো যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। এবং এই ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের কাজগুলো করতে গিয়ে আমি কি কি ধরনের বাধা পেয়েছি এবং ওই বাধাগুলো অতিক্রম কিভাবে করলাম, কি কি ম্যানিপুলেশন করেছে, কি কি ডাটা ক্লিনিং করেছে, কি কি ডাটা ক্লিনিং করতে হয়েছে, কি কি ডাটা টাইপ আমি চেঞ্জ করেছি, এগুলো হলো যে ডায়াগনস্টিক অ্যানালাইসিস। দেন আমরা আসি হলো যে প্রেডিক্টিভ অ্যানালাইসিস। আমরা যে ডাটাটা পেয়েছি এই ডাটার উপর বেস করে আমরা যদি কোনো কিছু প্রেডিকশন করতে চাই, তাহলে কি কি প্রেডিকশনের রেজাল্ট আসলো, এই জিনিসটা হলো যে প্রেডিক্টিভ অ্যানালাইসিস। দেন প্রেসক্রিপটিভ, একজন ডাক্তার যখন রোগীকে দেখার পরে যখন একটা প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রাইব করে যে কি কিনতে পারে, কি ওষুধ খাইতে পারে, কি প্রয়োজন, কি রোগ হয়েছে, ঠিক আমাদের এখানেও এই হুম ধরনের। যে আমরা যখন ওই 3টা ধাপ অতিক্রম করে আসব বা 2টা ধাপই যখন অতিক্রম করে আসবো, কোন ধাপগুলো? ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, ডায়াগনস্টিক অ্যানালাইসিস অতিক্রম করে আসলাম। দেন আমরা যে প্রেডিক্টিভ অ্যানালাইসিসটা অপশনাল, যদি আমরা করি করলাম, যদি না করি নাই, ঠিক আছে? তো এই 3টা ধাপ অতিক্রম করার পরে আমরা ওই ডাটাটা থেকে বা ওই বিজনেসটা থেকে আমরা কি আন্ডারস্ট্যান্ড করলাম, কি ধরনের ইমপ্রুভমেন্ট নিয়ে আসা দরকার, কি কি ধরনের চেঞ্জেস নিয়ে আসা দরকার,
এবং কি কি জিনিসগুলো, কি কি স্টেপস গুলো ফলো করা উচিত যে একটা বিজনেসকে গ্রো করার জন্য। এই ধরনের প্রেসক্রিপশন আমরা রিকমেন্ডেশন গুলো দিব। ওইটাই হলো যে প্রেসক্রিপটিভ হুম হুম অ্যানালাইসিস। ঠিক আছে? তো বোঝা গেল যে একটা বিজনেস শুরু থেকে শেষ পর্যন্ত গ্রো করার জন্য কি জানা দরকার, কি প্রয়োজন, এটা কিন্তু অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট যারা আছেন বা ডেটা প্রফেশনাল বা ডেটা সায়েন্টিস্টরা কিন্তু ডিসাইড করে থাকেন যে একটা বিজনেসকে স্কেলেবল করার জন্য কি ধরনের প্রয়োজন পড়ে থাকেন। ঠিক আছে? ইভেন আমরা যদি ওপেন এআই এর দিকে যাই, ঠিক আছে, আমরা যদি মাইক্রোসফটে যাই, আমরা যদি এই ফেসবুকের দিকে যাই, ওরা শুরু থেকে একদম শুরু থেকে 10 বা 12 বছর আগে থেকে ওরা কিন্তু ডেটা প্রফেশনালদেরকে দিয়ে এই কাজগুলো করে থাকে। এই যে নানা ধরনের অ্যালগোরিদমিক অ্যানালাইসিস গুলো আসছে, সফটওয়্যারের ভিতরে ঢুকেছে, ঠিক আছে, এই অ্যানালাইসিস গুলো কিন্তু ডেটা সায়েন্টিস্ট, ডেটা প্রফেশনাল, ডেটা অ্যানালিস্ট তারাই কিন্তু দেয়। প্রত্যেকটা ধাপের একটা লেআউট আছে, যে শুরু থেকে যারা ডেটা অ্যানালিস্ট তারা ডেটাগুলোকে অ্যানালাইসিস করে অবজার্ভ করে, যে ডেটা অ্যানালাইসিস গুলো অবজার্ভ করে এগুলোকে দেয়া হয় চিফ ডেটা অ্যানালিস্টকে। চিফ ডেটা অ্যানালিস্ট এগুলোকে ইমপ্রুভ করে ডেটা নিয়ে রিকমেন্ডেশন করাবো, এগুলো যায় হলো যে ডেটা সায়েন্টিস্টদের কাছে। ডেটা সায়েন্টিস্ট গুলো এগুলো নিয়ে রিসার্চ করে, রিসার্চ গুলো অ্যানালাইসিস করে দে উইল ফাইন্ড আউট দি অ্যাবসলিউট অ্যালগোরিদম, যেটা আসলে ওই বিজনেসের ইম্প্যাক্ট ফেলে। দেন ওইটা ফাউন্ডার বা ম্যানেজমেন্টের কাছে যায়। ম্যানেজমেন্ট ডিসাইড করে যে এটার উপর কি ধরনের ইম্প্যাক্ট ফেললে, কি ধরনের এটাকে যদি আমরা ইমপ্রুভ করি তাহলে আমাদের কি ধরনের ইমপ্রুভমেন্ট আসতেছে, আমাদের ভ্যালুয়েবল কাস্টমার যারা আছে তাদের কাছে কি কি ধরনের ইমপ্রুভমেন্ট আসতেছে, তারা এগুলো নিয়ে আসে। দেন ডিসাইড হয় যে এটা কিভাবে কাজ করবে। প্রত্যেকটার একটা লেভেল আছে, লেভেল অনুযায়ী তারা প্রত্যেকে যার যার কাজটা করে থাকে। এইভাবে আসলে আমাদের কাজগুলো হয়ে থাকে। তারপর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। আমি পাইথনে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পড়াবো, 17 ধরনের প্রবলেম পড়াবো। এই 17 ধরনের প্রবলেম যে অ্যাকোয়ার করতে পারবে, যে জানতে পারবে, যে কোনো ধরনের রিসার্চ পেপার সে খুব দ্রুত স্টাডি করতে পারবে। এই 17 ধরনের এখানেই থেমে থাকা যাবে না, এর বাইরেও আরো অনেক ধরনের টেস্ট আছে, জেড টেস্ট, ঠিক আছে, জেড টেস্ট থেকে শুরু করে আর নানা ধরনের ছোট বড় অনেক ধরনের টেস্ট আছে। এই টেস্টগুলো যদি আমরা অ্যাকোয়ার করতে পারি, যে কোনো ধরনের রিসার্চের, সেটার ক্ষেত্রে পিএইচডির কথা বলি, সেটার ক্ষেত্রে আমি পোস্ট ডকের কথা বলি, আমরা ইজিলি করতে পারবো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো যখনই আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের কাজ করব। দেন এক্সপেরিমেন্টাল ডিজাইন। যখন আমরা একটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস করব, এই অ্যানালাইসিসটা করার পরে আমরা যে আউটপুট গুলো পাই, এই আউটপুট গুলোকে এক্সপেরিমেন্টাল ডিজাইনের ভিতরে নিয়ে আসা, এগুলোকে দিয়ে এক্সপেরিমেন্ট করা, এই টাইপের জিনিসগুলো করা। ঠিক আছে? তা বাইসিয়ান স্ট্যাটিস্টিক্স আবার সব জায়গায় প্রয়োজন পড়ে না, বা টাইম সিরিজ অ্যানালাইসিসটা খুবই প্রয়োজন। আমরা যখন টাইমস ওভার ডেটা নিয়ে যখন কাজ করি, কন্টিনিউয়াস ডেটা নিয়ে যখন কাজ করে থাকি, আমরা যখন ফিউচার প্রেডিক্ট করতে চাই, তখন আমাদেরকে অবশ্যই টাইম সিরিজ অ্যানালাইসিসের দিকে যেতে হবে। সে ধরেন যে আমি 10 বছরের হিস্টোরি ডেটা আছে আমার, আমি ইন ফিউচারে এই 10 বছর ডেটা দিয়ে আমাকে বুঝতে হবে যে আগামী বছর আমার আমার কি গ্রোথ আসবে কি আসবে না, আমার গ্রোথটা কি হবে কি হবে না, এখন গ্রোথটা যদি না হয় কি জন্য গ্রোথটা হচ্ছে না, এই ধরনের অ্যানালাইসিস গুলো যদি আমরা করতে চাই, আমাদেরকে টাইম সিরিজ অ্যানালাইসিস জানতে হবে। অলরেডি পাওয়ার বিআই এ আমরা প্রথম যে ড্যাশবোর্ডটা বানিয়েছি ওইখানে একটা অ্যানালাইসিস আছে, ওইখানে ফোরকাস্ট আছে, তাই না? ওই ফোরকাস্টটাই হলো যে সিমিলার টু হুম দি টাইম সিরিজ অ্যানালাইসিস, নট দি ওভারঅল। বাট আমি যদি, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ডিফারেন্স কি, যে ওই ফোরকাস্ট এবং এই টাইম সিরিজ অ্যানালাইসিসের ভিতরে কোনটা সবচেয়ে ভালো, আমি বলবো যে পাওয়ার বিআই আমরা যে ফোরকাস্টটা করছি ওইটা সবচেয়ে ভালো। কারণ পাওয়ার বিআই ফোরকাস্টটা এমন ভাবে অ্যানালাইসিস করা হয়, ওইখানে ইভেন আমাদের যে আনন্যাচারাল যে ডিজাস্টার গুলো হয়ে থাকে, তারপরে যে ন্যাচারাল ডিজাস্টার গুলো হয়ে থাকে, এই ধরনের ডিজাস্টার গুলো ওই ফোরকাস্টটা প্রেডিক্ট করতে পারে, যেটা টাইম সিরিজ অ্যানালাইসিস প্রেডিক্ট করতে পারে না। ফেসবুক বোধহয় নতুন একটা অ্যালগোরিদম তারা ইনোভেট করেছে, ওটার নামটা এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না। ওটার মাধ্যমে যদি ফোরকাস্ট করি সিমিলার টু পাওয়ার বিআই এর মতো এক্সাক্ট রেজাল্ট দেয়। বা টাইম সিরিজ অ্যানালাইসিস এর ক্ষেত্রে একটু ঝামেলা হয়, যারা যারা প্রিটি মাচ এক্সপিরিয়েন্স পারসন আছেন তারা অ্যাকচুয়ালি টাইম সিরিজ অ্যানালাইসিস দিয়ে ভালো একটা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারে, তাও ওইটা আপ টু দ্য মার্ক হয় না অনেক সময়। ঠিক আছে? টাইম সিরিজ অ্যানালাইসিসের ভিতরে আছে আরিমা, এস আরিমা, ডি আরিমা, এই ধরনের নানা ধরনের অ্যালগোরিদম গুলো ফর্মুলেশনের ভিতরে স্টেজের ভিতর দিয়ে যেতে হবে, যেটা আমরা পাওয়ার বিআই এর মাধ্যমে ইজিলি আমরা করতে পারি। ঠিক আছে? তারপরে মাল্টিভেরিয়েট স্ট্যাটিস্টিক্স। মাল্টিভেরিয়েট স্ট্যাটিস্টিক্স বা মাল্টিভার্স, আমরা যে বিভিন্ন ধরনের মুভি দেখি না, যে মাল্টিভার্স মুভিগুলো দেখি না, এই যে কনসেপ্টস গুলো আসে, এইগুলো আসে মাল্টিভেরিয়েট স্ট্যাটিস্টিক্স থেকে। যে আমাদের যে অন্য আরেকটা দুনিয়াও থাকতে পারে, আমাদের যে এলিয়েন আছে বা ইয়ে আছে, ঠিক আছে, এই ধরনের যে
এই ধরনের যে কনসেপ্টস গুলো আছে, ঠিক আছে, এই কনসেপ্টস গুলো আমাদের বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স থেকে আসা। সিএসসি তে আমরা যে ধরনের অ্যালগোরিদম গুলো পড়ে থাকি এগুলোর রুট কিন্তু স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। আমরা যে ডাটা সায়েন্স নিয়ে পড়তেছে এগুলোর রুট কিন্তু স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং, ঠিক আছে, ডাটা মডেলিং করা, ঠিক আছে, ডাটা মাইনিং করা, এগুলো সব মেশিন লার্নিং এর মাধ্যমে আসা। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে আমরা যদি অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট বা ডেটা প্রফেশনাল হিসেবে নিজেদেরকে অন্য আরেকটা জায়গায় নিয়ে যেতে চাই। ওকে, এটা হলো যে আমাদের অ্যাবসলিউট ডেটা, ঠিক আছে, এগুলো হলো যে জাস্ট এন ডেটা, ইজ নট দি টেবিল ডেটা, ঠিক আছে, বাট ডাইমেনশনাল ডেটা না, এগুলো জাস্ট একটা ইনফরমেশন রাখা একটা ডেটা। তো আমাদের ডেটা কত ধরনের হতে পারে? ডেটা আমাদের তিন ধরনের হতে পারে: স্ট্রাকচারাল ডেটা, সেমি স্ট্রাকচার ডেটা অ্যান্ড আনস্ট্রাকচার ডেটা। আমি যদি সিম্পলি বলি যে স্ট্রাকচার ডেটা কোনটা, আমরা পাওয়ার বিআই আমরা যখন ডাটা মডেলিং করেছি, ডাটা মডেলিং এর টেবিলের ভিতরে যে একটা প্রত্যেকটাকে যে একটা ডাইমেনশনাল টেবিল হিসেবে গণনা করা হচ্ছে, এগুলো হলো যে স্ট্রাকচার ডেটা। আমরা যখন এসকিউএল এ কাজ করব, যখন এক্সেল এ যখন কাজ করি, এগুলো সব স্ট্রাকচার ডেটা। আমি ওই স্ট্রাকচারের বাইরে আমি কাজই করতে পারবো, দ্যাট ইজ ওয়াই দিস ইজ স্ট্রাকচার ডেটা। এক্সেল এর যে ডাটাগুলো আছে এগুলো স্ট্রাকচার ডেটা। এখন যদি আমি যদি অন দা আদার হ্যান্ড সেমি স্ট্রাকচার ডেটা যাই, সেমি স্ট্রাকচার ডেটা ইটস নট লাইক এ টেবিল বেস, ঠিক আছে। এটা হয় ধরেন যে অনেকটা জেসন কোড টাইপের হয়, আমরা জেসন আসতে পারি। তারপরে আমরা যে অ্যান্ড্রয়েডে আমরা যে অ্যান্ড্রয়েডের যে ডেটাগুলো ইউজ করি এক্সএমএল ডেটা, ঠিক আছে, এক্সএমএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে ডেটাগুলোকে আমরা অ্যাক্সেস করি, এই জিনিসগুলো হলো যে নেস্টেড, বিভিন্ন ধরনের নেস্টেড ফর্মুলেশন স্ট্রাকচার ডেটা, এগুলো সবগুলো সেমি স্ট্রাকচার ডেটা। সেমি স্ট্রাকচার ডেটার একটা এক্সাম্পল পাবেন হলো যে এটা, ঠিক আছে। দেখেন এটা আমরা টেবিল আকারে যদি নিতাম, যদি আমরা এটাকে যদি টেবিল আকারে নিতাম তাহলে কলাম কি হইতো, কলামটা হতো ডেট, ডেটটা হলো যে কলাম, ওই কলামের নিচে রোতে কি আসতো 2013 11 5 এটা আসতো। আবার যদি আমি যদি কলাম আরেকটা কলাম দেখি তাহলে লোকেশনস, লোকেশনস এর ভিতরে কি আসতো, ইউনাইটেড স্টেটস 4 জার্মানি 8। এই যে লোকেশন যে দুইটা দিছে আমাদের এখানে কিন্তু এটা হইতো, মানে টেবিলে কিন্তু দুইটার জন্য দুইটা রো হইতো, ঠিক আছে, দুইটা রো হইতো। তো এই যে এগুলো হলো যে সেমি স্ট্রাকচার ডেটা। আবার যদি আনস্ট্রাকচার ডেটা, আনস্ট্রাকচার ডেটা হলো যে ইমেজ, তারপরে যদি বলি যে ইমেজ, তারপরে ভিডিও, ঠিক আছে, তারপর টিভি শোজ, মানে যত ধরনের ভিডিও, ইউটিউব ভিডিও, তারপরে ইমেজ, এই ধরনের রিলেটেড ফটোগ্রাফস বা মেডিকেল ইমেজেস, এগুলো সব আনস্ট্রাকচার ডেটার মাধ্যমে হয়, ঠিক আছে। টাইপস অফ ভেরিয়েবলস এন্ড নিউমেরিক্যাল ভেরিয়েবল, নিউমেরিক্যাল ভেরিয়েবল কোনগুলোকে বলা হয় আমরা অলরেডি পাওয়ার বিআই পড়েছি। নাম্বার, নাম্বার টাইপের যেগুলো থাকে এগুলোকে হলো নিউমেরিক্যাল বলা হয়। ক্যাটাগরিক্যাল কোনগুলো, ক্যাটাগরি প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপরে এই কি বলে কলেজ, তারপরে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, দিস আর দি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ঠিক আছে। বাইনারি বা ডামি ভেরিয়েবল, 0 1, ইয়েস নো, প্রেজেন্ট অ্যাবসেন্ট, এগুলো হলো যে বাইনারি বা ভেরিয়েবল। ট্রু ফলসও আছে, ঠিক আছে। টাইম সিরিজ ডেটা, যেগুলো হলো যে ওভার টাইম, টাইম ওভার ডেটা নিয়ে আমরা যখন কাজ করে থাকি, স্টক প্রাইস, ওয়েদার ডেটা, সেলস ডেটা, তারপর নিজের এজ, মানুষের বয়স, ঠিক আছে, এগুলো সব টাইম সিরিজ ডেটা। তারপরে আছে ইমেজ ডেটা, ইমেজ ডেটা ফটোগ্রাফস, মেডিকেল, স্যাটেলাইট ইমেজেস, অডিও ডেটা, মিউজিক, এনভায়রনমেন্ট সাউন্ড, ঠিক আছে। ভিডিও ডেটা, টিভি শোস, ঠিক আছে, সার্ভাইভাল ফুটেজ, ঠিক আছে, এই ধরনের ফুটেজ থেকে যে ডেটাগুলো আসে এগুলো হলো যে ভিডিও ডেটা। আমরা একটু আসি যে টাইপস অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি তিন ধরনের ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রিকোয়েন্সি হলো যে নাম্বার অফ কাউন্ট, ঠিক আছে। আমরা যদি কোনো একটা সার্ভে, আমরা ম্যাক্সিমাম টাইমে এগুলো সার্ভে ডেটা নিয়ে কাজ যখন করে থাকি তখন এগুলো নিয়ে কাজ করে থাকি। সার্ভে ডেটাতে ধরেন যে একটা কোয়েশন দেওয়া হয়েছে, ধরেন যে 100 জনের ভিতরে কতজন ইয়েস করছে কতজন নো করছে, এটাকে কাউন্ট করা। কাউন্ট করার পর ওইখান থেকে ফ্রিকোয়েন্সি বের করা, রিলেটিভ ফ্রিকোয়েন্সি, যে এই কাউন্টের রেশিও কি, রেশিও ডিভাইডেড বাই পার্সেন্টেজ, ঠিক আছে। দেন রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা, রিলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে রোলিং বের করা, রোলিং এভারেজ বা রোলিং ফ্রিকোয়েন্সি বের করা, ঠিক আছে। তো এই ধরনের ফ্রিকোয়েন্সি গুলো আমরা পাইথনে শিখি, ঠিক আছে, পাইথনে এগুলো আছে। তারপরে আছে যে সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সি কিভাবে হয়, মিন, মিডিয়ান, মড, এই তিনটার মাধ্যমে সেন্ট্রাল টেন্ডেন্সি গুলো হয়ে থাকে। তো মিনের ভিতরে আমরা এতদিন পর্যন্ত যে এভারেজ যে মিন গুলো শিখে এসেছি এগুলোকে বলা হয় এরিথমেটিক মিন, এরিথমেটিক মিন। আর যদি আমরা যদি অন্যদিকে যাই জিওমেট্রিক মিন বা হারমোনিক মিন, জিওমেট্রিক মিন কোনটা, যে আমরা যদি জিডিপি গ্রোথ রেট যদি আমরা চিন্তা করি তখন জিডিপি, তখন জিওমেট্রিক মিন, হারমোনিক মিন নিয়ে কাজ করে থাকি। মিডিয়ান,
the median is the middle value of the set of data, যেটা মিডল ভ্যালু। এখন যদি আমার যদি এভারেজে যদি 10টা থাকে, জোড় সংখ্যা থাকে, 10টা সংখ্যা থাকে, মিডলে তো তাহলে 2টা পড়তেছে, হুম তখন আমরা মিডিয়ানটা কিভাবে বের করবো? হুম খুব সিম্পল, আমরা মিডিয়ানের দুইটা যদি একই রকম হয় আর কি, হ্যাঁ, মিডিয়ান ভ্যালু হলো যে আমি যদি রিঅ্যারেঞ্জ করি লোয়েস্ট ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালুকে যদি আমি রিঅ্যারেঞ্জ করার পর একদম মাঝখানে যে ভ্যালু, মাঝখানে এখন দুইটা ভ্যালু, একটা হলো যে ধরেন 12, একটা হলো 14, এই দুইটাকে এভারেজ করে যে ভ্যালুটা পাবো ওটা হলো যে মিডিয়ান ভ্যালু, ঠিক আছে, মাঝখানে একটা মিডিয়ান ভ্যালু। তা মোট কি? মোট হলো যে যেটা হলো হুম যে মোস্ট ফ্রিকোয়েন্টলি যেটা ব্যবহার করা হয়। সে ধরেন যে আমার সেট অফ একটা ডেটা আছে, আমি লোয়েস্ট থেকে লার্জেস্ট পর্যন্ত ডেটাকে রিঅ্যারেঞ্জ করলাম, 1 থেকে শুরু করে 100 পর্যন্ত। এর ভিতরে এমন কিছু ডেটা থাকবে যে ডেটাগুলো ম্যাক্সিমাম টাইম ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে, তো মোট হলো যে ওইটাই যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে বা হুম যেটা সবচেয়ে বেশি এক্সিস্ট করে। অ্যারিথমেটিক মিন দেখেন যে আমরা নরমালি যে এভারেজটা করে থাকি ওইটা। জিওমেট্রিক মিনের ফর্মুলেশনটা কিরকম দেখেন, 3 4 5 এগুলোকে গুণ করে যেটা হবে এটা ডিভাইডেড বাই রুট ওভার কিউব রুট হয়, রুট ওভার মানে এগুলো রুট ওভার 3 ইন্টু 4 ইন্টু 5, ঠিক আছে। তো এইভাবে আমরা বের করে থাকি। তারপর হারমোনিক মিনটা আমরা খুব একটা বেশি ব্যবহার করি না, ঠিক আছে। আমরা জিওমেট্রিক মিনটা এবং অ্যারিথমেটিক মিনটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। অলরেডি জিওমেট্রিক মিনটা আমরা এইচএসসি তে হুম এসএসসি তে আমরা ব্যবহার করে আসছি, বাট আমরা বুঝতে পারি নাই যে এটা আমরা কিভাবে ব্যবহার করলাম, ঠিক আছে। হুম দেখেন অ্যারিথমেটিক মিনটা আমরা কিভাবে ব্যবহার করি, যে আমরা এভারেজ বের করার জন্য। জিওমেট্রিক মিনটা আমরা এই যে গ্রুপ রেট ফাইন্ড আউট করার জন্য, ঠিক আছে, জিডিপি বের করার জন্য, ঠিক আছে। তারপরে এই যে এভারেজ পপুলেশন গ্রোথ রেট ব্যবহার করার জন্য এগুলো আমরা ব্যবহার করে হুম থাকি, ঠিক আছে। তারপর আমরা যদি যাই ওয়েটেড মিন, ওয়েটেড এভারেজ, ঠিক আছে। ওয়েটেড মিন আমরা এগুলো আমরা এইচআর আমরা এগুলো যেমন পারফরমেন্স বোনাস যখন দিই তখন আমরা বিভিন্ন ক্যাটাগরিজের উপর ভিত্তি করে যখন স্টাফকে যখন পারফরমেন্স বোনাস দিই তখন আমরা এই ওয়েটেড এভারেজ তারপরে ওয়েটেড মিন এই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি। ওয়েটেড সে ধরেন যে আমি যদি বলি যে আমরা ইউনিভার্সিটি গ্রাজুয়েশনে আমাদের টোটাল মার্কস কত, আপনাদের টোটাল মার্কস কত বলেন তো দেখি একটা সাবজেক্টে, সে ধরেন যে 100, ঠিক আছে, ওভারঅলি আপনার 100 মার্ক। তো এটাকে কি ভাগ করা হয় তাই না, মিডে আমার 40, মিডে 40, ফাইনালি গিয়ে 60 এক্সাম, ঠিক আছে। হুম তো ওভারঅলি কিন্তু 100তে হচ্ছে। তো তো এটাকে আমি যখন হুম মিডের যে রেজাল্টটা পেলাম 40-এ, আমি সে ধরেন যে 30 পেলাম, এটাকে কিন্তু 100তে ক্যালকুলেট করতে হবে। এই যে 100তে আমি যখন এটাকে কনভার্ট করলাম, এই যে কনভার্সনটা, এটা কিন্তু ওয়েটেড মিন, ওয়েটেড এভারেজ বলা হয় এটাকে, ঠিক আছে। তো এই ধরনের বিষয়গুলো আমরা কাজ করে থাকি। কোয়ার্টাইল ডিসাইল পার্সেন্টাইলটা একটু দেখে নিন। কোয়ার্টাইল হলো যে সে ধরুন যে আমার 10টা বিন্দুর ভিতরে ফার্স্ট কোয়ার্টাইল কতগুলো, সেকেন্ড কোয়ার্টাইল কোনটা, থার্ড কোয়ার্টাইল কোনটা, 25%, 25%, 25% করে কোনটা। আমি যদি চিন্তা করি গ্রিল চিকেনকে আমরা কিন্তু এক কোয়ার্টার যদি বলি তোরা এক পিস দেয়, দুই কোয়ার্টার কোয়ার্টার আমরা যদি আবার দুইটা হুম কোয়ার্টার যদি বলি তাহলে 2 পিস দেয়, ঠিক ওটা আছে। হলো হাফ মিল। হ্যাঁ, তো এটা হলো যে কোয়ার্টাইল সিস্টেমটা আর কি, ঠিক আছে। হুম তো ডিসাইল হলো যে 10টা সংখ্যা, ঠিক আছে, সেট অফ 10, ঠিক আছে। পার্সেন্টাইল কি, পার্সেন্টেজ সংখ্যাগুলো আর কি পার্সেন্টাইল বলা হয়, সিম্পল। হুম আমরা একটু গ্রাফের দিকে আসি। যেমন যেমন দেখেন যে হিস্টোগ্রাম, ঠিক আছে। তারপর একটা হলো কি ডেনসিটি প্লট, আমরা ডেনসিটি প্লট নিয়ে বোধহয় আমরা কাজ করছি পাওয়ার বিআই তে। তারপর এটা হুইস্কার প্লটও বলা যায়, আবার আমরা বক্স হুম প্লটও বলতে পারি এটা, ঠিক আছে, কারণ একই রকম কাজ করে থাকে দুটাই। এটা সবচেয়ে বেশি রিচ প্লট আচ্ছা বলা হয় কারণ এখানে অনেকগুলো গ্রাফ আছে একসাথে নিয়ে হয়। যেমন এখানে কোয়ার্টাইল বের করতে পারি, কোয়ার্টাইল 2 বের করতে পারি, কোয়ার্টাইল 3 বের করতে পারি, আবার মিনিমাম ভ্যালু কি ম্যাক্সিমাম ভ্যালু কি বের করতে পারি, আবার আউটলায়ার্সও বের করতে পারি, ঠিক আছে। মানে এটা হলো যে মাল্টিপল গ্রাফ মিলে একটা গ্রাফ হয়েছে হুম অনেকটা এই ধরনের। হুম তারপরে এগুলো দেখেন যে বার প্লট, স্টেক বার প্লট, ঠিক আছে, ক্লাস্টার বার প্লট, ঠিক আছে। কখন কোনটা ইউজ করবো এটা আমাদের উপর ডিসাইড করে। তারপরে একটা হলো যে পাই চার্ট আর একটা হলো যে ডোনাট চার্ট। তারপরটা হলো যে স্কেটার প্লট। আমরা যারা হুম রিসার্চ করতে পছন্দ করি বা রিসার্চ করেছি মানে পূর্বে, আমরা ম্যাক্সিমাম টাইমে স্কেটার প্লটটা বেশি ব্যবহার করে থাকি, লাইন প্লটটা ব্যবহার করে থাকি, আর কোরিলোগ্রামটা ব্যবহার করি বা কোরিলেশনাল গ্রাফটা ব্যবহার করে থাকি। এই তিনটা গ্রাফ রিসার্চ পেপারে না থাকলে মনে হয় এগুলো অধুরা, মানে ওই পেপারটা অধুরা বলে মনে হয় আর কি। হুম তো এই হলো যে আমাদের আমরা একটু নিচের দিকে, ঠিক আছে। আর কি আছে, এতদূর পর্যন্ত আর কি। আরো অনেকগুলো গ্রাফ আছে, আমরা গ্রাফগুলো দেখবো ডেফিনেটলি, ঠিক আছে।
তো বোঝা গেল যে আসলে ডেটা হুম প্রফেশনাল হওয়ার জন্য কি কি জিনিস আসলে কি কি আমাদের প্রয়োজন, একটা তো আমরা একটা ধারণা পেলাম। কোনো কোয়েশন আছে এই বিষয়টা হুম নিয়ে বা কোনো কিছু জিজ্ঞেস করার আছে? ঠিক আছে, কি হুম মনে হয় আসলে যে So, আমরা যারা আমরা যারা বিজনেসকে লিড করি বা আমরা যারা বিজনেস প্রফেশনালি আছি বা এজ এ অ্যানালিস্ট হিসেবে আমরা যে কাজ করতেছি, আমাদের কাজের কিন্তু অনেক বেশি। আমরা হয়তো কাজগুলো হতে পারে যে আমরা যদি কেউ জিজ্ঞেস করে যে কি কাজ করো, হুম আমরা হয়তো বলতে পারি না। কিন্তু আমাদের আহ, কাজগুলো হয়তো বা রিপিটেটিভ কিছু কাজ থাকে, নন রিপিটেটিভ কাজ থাকে, ঠিক আছে। বাট আমরা যে অ্যানালাইসিস গুলো করি, এই অ্যানালাইসিস গুলোর মাধ্যমে কিন্তু বিজনেসের স্কেল হয়, বিজনেসকে গ্রো করানো যায়, বিজনেসের প্রবলেমটা হুম কোথায় হয় আমরা রুট গুলোকে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্টের হুম ডিমান্ড সবচাইতে বেশি থাকে। এবং 10 বছর আগে ছিল, 10 বছর পরেও থাকবে, ইন ফিউচারে এখন প্রেজেন্টেও থাকবে, ঠিক আছে। তো এবং এই যে বিজনেস অ্যানালিস্ট বা ডেটা হুম অ্যানালিস্ট জবগুলো খুব ইজিলি পাওয়া যায়। কারণ কারণ এগুলোর যে স্পেশালিস্ট রোলগুলো আছে, এই রোলগুলো সবাই এই রোলগুলোতে জব করতে পারে না, ঠিক আছে। এবং এই স্পেশালি জবগুলো আবার সবার জন্য না, ঠিক আছে। তো সেটাই যে বিষয়টা যে যদি ইন ফিউচারে হুম আমরা যদি এখানে গ্রো করতে চাই, আমাদেরকে ইনডেপথে নলেজ নিতে হবে, ইনডেপথে হুম অ্যানালাইসিস করতে হবে। আমরা আমি যেগুলো পড়াচ্ছি এইগুলো পড়লে হুম আমরা ইন ফিউচারে অনেক কিছু ভালো কিছু করতে পারবো, ঠিক আছে। জব পাওয়াটা ইজি হবে, ঠিক আছে। হুম হুম কিছু বিষয় আছে যে শেখার জন্য, হুম আর কিছু বিষয় আছে তাড়নার জন্য শেখা, ঠিক আছে। যে ভবিষ্যতে কিছু করতে হবে এটার জন্য হুম হুম শেখা। তো আমরা যখন হুম আমরা যখন ছোটবেলায় পড়তাম, আহ, আমাদেরকে ছোটবেলায় বীজ বপন করে দেওয়া হইতো যে আহ, জিন স্বপ্ন দেখা। কিন্তু ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কি করতে হবে এটা নিয়ে কেউ কিন্তু আমাদেরকে বলে নাই, ঠিক আছে। তো হুম ওইটা কিন্তু আমাদেরকে জানতে হয়েছে, ঠিক আছে। যে আপনি ফ্রান্সে গেছেন কিভাবে হুম যেতে হয়েছে আপনাকে জানতে হয়েছে। আমি এজ এ বিজনেস অ্যানালিস্ট প্রফেশনালে আসার হুম জন্য আমাকে জানতে হয়েছে যে কি কি জিনিসগুলো জানতে হবে। তো এইগুলো আমাদেরকে কেউ শেখায় না। বাট এগুলো আমাদেরকে শেখার জন্য যদি কোনো প্রয়োজন পড়ে আমাদেরকে এইভাবে কোর্সগুলো করতে হয়, যেন আমরা যেন এই কোর্সগুলোর মাধ্যমে কিছুটা জানতে পারি, হুম ঠিক আছে। ওভারঅল ইম্প্যাক্টটা যেন আমরা বুঝতে পারি যে অবশ্যই কি কি জিনিসগুলো আমাদেরকে করতে হবে। তো অবশ্যই এজ এ অ্যানালিস্ট হিসেবে আপনার মাথায় যেন এই জিনিসটা থাকে যে আমাদের অবশ্যই বেশি বেশি চিন্তা করতে হবে। আমরা বেশি চিন্তা করি, চিন্তা বলতে আনওয়ান্টেড কিছু সিচুয়েশনের চিন্তা না। আমরা যদি চিন্তা করি তাহলে কি ধরনের চিন্তা হইতে পারে, চিন্তাগুলো হতে পারে যে এই ধরনের যে এই বিজনেসটা কিভাবে গ্রো করা যায়, বিজনেসের প্রবলেমটা কই, লুপ হোলটা কি, এটা কেন হইলো, এটা কি জন্য হইলো, এটাকে কিভাবে এটাকে আমরা চেঞ্জ করতে পারি, টেন্ডেন্সি গুলো কিভাবে আমরা আরো স্মুথ করতে পারি, প্রসেসকে কিভাবে স্মুথ করা যায়, প্রসেসের জন্য কিছু ওয়ার্ক ফ্লো বের করা, ঠিক আছে। যেমন আমরা আমরা অ্যানালিস্টরাও কিন্তু এখন বিভিন্ন এইচআরদেরকে হেল্প করি। যে ফর এক্সাম্পল একজন এইচআর প্রয়োজন, যে সেলস অ্যাডমিন, তো ওই সেলস অ্যাডমিনের জন্য কি ধরনের জব প্রয়োজন, জব ডেসক্রিপশন দেওয়া উচিত, কি কি ধরনের রিকোয়ারমেন্ট প্রয়োজন, এগুলো কিন্তু আমরা দিই। তো আমরা কি এমনি এমনি দিই, আমরা তো জানি না সেলস অ্যাডমিনের কি, আমরা কিন্তু অ্যানালাইসিস করি, বিজনেসটাকে অ্যানালাইসিস করে একটা স্টাফের কি কি পারফরমেন্স থাকা উচিত, কি কি স্কিলস থাকা উচিত, এগুলো কিন্তু আমাদের থ্রুতেই যায়। তার মানে আমাদের কিন্তু কাজ শুধুমাত্র ডেটা নিয়ে না, আমাদের কাজ হলো যে প্রসেসকে ইমপ্রুভ করা, ঠিক আছে। তো আজকের আমরা যে জিনিসটা শিখলাম, যেগুলো শিখলাম এগুলো হতেও পারে যে অনেকটা ছোট বলে মনে হতে পারে, অনেক কিছু মনে হচ্ছে পারে যে এগুলো কি, এগুলো তো আমিও জানি। কিন্তু যখন এগুলোকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করবেন তখন মনে হবে যে এগুলো হিউজ টাস্ক, ঠিক আছে। অলরেডি আমরা পাওয়ার বিআই শিখে আসছি যে হুম আসলে হুম কি প্রয়োজন, ঠিক আছে। যখন আপনি হুম প্রজেক্টটা করবেন আপনি অনেক ধরনের প্রবলেম ফেস করবেন, ওই প্রবলেম গুলো ফেস করে ফাইনাল আউটপুটটা যখন নিয়ে আসবেন তখন মনের ভিতরে অনেক শান্তি আসবে, ঠিক আছে। দেখবেন যে তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স আসবে, না আমি হুম কিছু করতে পারবো, ঠিক আছে। বাট ওই কনফিডেন্সটা নিয়ে আসার জন্য নিজের ভিতরে একটা হুম কনফিডেন্স থাকা উচিত যে না আমি পারবো, কিছু করতে হবে, ঠিক আছে। তো সেটার জন্য আসলে কাজ করা, সেটার জন্য আসলে অ্যাসাইনমেন্ট দেওয়া, সেটার জন্য প্রজেক্টটা দেওয়া। হোপফুলি নেক্সট উইকে বা যে টাইমটা চেয়েছেন ওই হুম টাইমের হুম ভিতরে আপনি করতে পারবেন এবং একটা ফাইনাল একটা প্রজেক্ট দিবেন। আর নেক্সট ক্লাস ওকে থেকে আমরা আগামীকালকে থেকে আমরা এক্সেলটা নিয়ে কাজ করবো, ঠিক আছে। কোনো কোয়েশন আছে? ওকে হুম হুম নো অল গুড কোনো কোয়েশন যদি না থাকে তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ